আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জীববিজ্ঞান ক্লাস নিয়ে আমি মোহাম্মদ আমির হুমজা এসেছি। আজকে তোমাদের পাঠ উপস্থাপনায় আছে আমি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জীবের প্রজনন। তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের যে সিলেবাস আছে 2021 সালের যে পরীক্ষার্থীরা যারা আছে তাদের যে সিলেবাস, সেই সিলেবাসে তোমাদের 4টি অধ্যায় সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রথম যে অধ্যায়টি সেটি হলো জীবকোষ, দ্বিতীয় এরপরে যে অধ্যায়টি আছে সেটি হলো জীবনী শক্তি, এরপরে যে অধ্যায়টি আছে জীবের প্রজনন, আর 4 নম্বর যে অধ্যায়টি আছে সেটি হলো জীবের বংশগতি ও বিবর্তন। সেই ধারাবাহিকতায় তোমাদের বিভিন্ন টিচার যারা আছেন, বিশেষ করে জীববিজ্ঞানের যারা ক্লাস নিচ্ছেন, তারা হয়তো তোমাদের অন্যান্য পাঠগুলো পড়াচ্ছেন বা পড়াবেন। তো সেই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের জীববিজ্ঞানের জীবের প্রজনন অধ্যায়ে কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব। একটি ক্লাসে এই পুরো বিষয়টি আলোচনা করে শেষ করা সম্ভব নয়, তো যতটুকু পারি যতটুকু আলোচনা করব ততটুকু ইনশাআল্লাহ তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। তো তোমরা শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, ফার্স্ট যে জিনিসটা লক্ষ্য করবে জীবের প্রজনন। আমাদের তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে প্রজনন মানে একটি জীবের, যদি জিজ্ঞেস করে যে জীবের প্রধান বৈশিষ্ট্য তুমি একটি বলো, জীবের প্রধান একটি বৈশিষ্ট্যের কথা যদি তোমাকে উল্লেখ করতে বলে, তাহলে তুমি এট ফার্স্ট যে কথাটি উল্লেখ করবে সেটি হলো প্রজনন। কারণ জীবের একটি প্রধান বৈশিষ্ট্যই হলো কি প্রজনন। প্রজনন ছাড়া আজকের জীবকুল এই বিস্তার এবং এই সারা পৃথিবীতে বিস্তার করা সম্ভব না। এখন জীব বলতে আমরা যেটা বুঝি প্রাণী এবং উদ্ভিদ সবই বুঝি, তাহলে সকল কিছুর বিস্তার আজকে পৃথিবীময় যেদিকে তাকাবো সেদিকে আমরা জীবের অস্তিত্ব লক্ষ্য করতে পারি। তাহলে সেই অস্তিত্ব আজকে যে বিরাজমান, সেই অস্তিত্বের অনুভূতি সেটা কিসের মাধ্যমে সৃষ্টি হয়েছে? সেটা প্রজননের মাধ্যমে সৃষ্টি হয়েছে। তাহলে এট ফার্স্ট প্রজনন মানে জীবের প্রজনন। যদি তোমাকে জিজ্ঞেস করে যে প্রজনন তাহলে জিনিসটা কি, প্রজনন হলো তোমাকে এভাবে আসতে পারে যে প্রজনন কাকে বলে। প্রজনন হলো একটি জীবের হুবহু আরেকটি প্রতিরূপ সৃষ্টি করে। একটি জীব থেকে অপর একটি জীব সৃষ্টির প্রক্রিয়াটাকে কি বলা হয়? প্রজনন বলা হয়। একটি জীবের আরেকটি প্রতিরূপ মানে তার অনুরূপ আরেকটি জীব সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? প্রজনন। এখন প্রজনন কয়েকটা ভাগে হয়। প্রজননকে প্রথমত ভাগ করা যায় 2 ভাগে, যৌন, অযৌন। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে যৌন প্রজনন যে প্রজনন তোমার দুটি উদ্ভিদের বা দুটি প্রাণীর সরাসরি সংস্পর্শে যে প্রজনন সম্পন্ন হয় সেই প্রজননটাকে বলা হয় যৌন প্রজনন। আর অযৌন প্রজনন যেখানে তোমার দুটি উদ্ভিদের সংস্পর্শ বা দুটি প্রাণীর সরাসরি সংস্পর্শ প্রয়োজন হয় না, বাহ্যিক ভাবে সংস্পর্শের প্রয়োজন হয় না, ইনডাইরেক্টলি যে প্রজননটা সম্পন্ন হয় সেই প্রজননটাকে বলা হয় তোমার কি? অযৌন প্রজনন। এখন এই যৌন প্রজনন এবং অযৌন প্রজনন উদ্ভিদ এবং প্রাণী উভয়গুলোই কি সম্পন্ন হয়? উদ্ভিদ এবং প্রাণী উভয়গুলোই যৌন এবং অযৌন প্রজনন সম্পন্ন হয়। উদ্ভিদ এবং প্রাণী উভয় ক্ষেত্রে সাধারণত উন্নত উদ্ভিদ এবং উন্নত প্রাণী যারা আছে তাদের ক্ষেত্রে যৌন প্রজনন সম্পন্ন হয়, এবং অযৌন প্রজননটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার উদ্ভিদ এবং প্রাণী যাই বলো অনুন্নত প্রাণী যারা তাদের ক্ষেত্রে অযৌন প্রজনন সম্পন্ন হয়। যেমন তুমি ধরতে পারো তোমার অ্যামিবা, তারপরে ব্যাকটেরিয়া, এই ধরনের ক্ষেত্রে তোমার এটা কি উন্নত প্রাণী না, এরা হলো অনুন্নত প্রাণী। এই ধরনের প্রাণীদের ক্ষেত্রে তোমার অযৌন প্রজনন কি সম্পন্ন হয়ে থাকে। তাহলে আমরা বুঝলাম যে উদ্ভিদের প্রজনন সম্পন্ন হয় দুটি প্রক্রিয়া, একটি যৌন এবং একটি অযৌন প্রজনন, এবং যৌন এবং অযৌন উভয়ই তোমার উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে ঘটে থাকে। তবে যৌন প্রজননটি উন্নত উদ্ভিদ এবং প্রাণীতে ঘটে থাকে, এবং অযৌন প্রজননটি অনুন্নত উদ্ভিদ অথবা প্রাণীর মধ্যে কি সম্পন্ন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের পাঠ্য বইয়ে প্রজনন সম্পর্কিত আলোচনা করতে গিয়ে উদ্ভিদ এবং প্রাণীর কথা বলা হয়েছে। প্রথমেই যে বিষয়টি আলোচনা করা হয় সেটা হলো উদ্ভিদের প্রজনন। আমরা আজকের আলোচনায় উদ্ভিদের প্রজনন সম্পর্কিত কিছু বিষয় জানবো।
উদ্ভিদের প্রজননের কিছু আংশিক ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো উদ্ভিদের প্রজনন অঙ্গ, প্রথমেই যে প্রজনন জিনিসটা যদি উদ্ভিদের আসে তাহলে প্রজনন অঙ্গ লাগতে হবে। প্রজনন করতে গেলে প্রজনন অঙ্গ দরকার। আর উদ্ভিদের প্রজনন অঙ্গ হলো ফুল। উদ্ভিদের প্রজনন অঙ্গ হলো ফুল। ফুল কাকে বলে? আমরা গাছের মধ্যে যে সুন্দর অংশটি দেখতে পাই, ফুল যে জিনিসটা আমাদেরকে আকৃষ্ট করে, মানুষকে আকৃষ্ট করে, তারপরে পোকামাকড়কে আকৃষ্ট করে, পাখিদেরকে আকৃষ্ট করে, সেই জিনিসটা হলো ফুল। কিন্তু ফুলের সংখ্যাটা কিন্তু আসলে এভাবে দেওয়া যাবে না। ফুলের সংখ্যাটা হলো ফুল একজাক্টলি উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগে, উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগের উপরের একটি পরিবর্তিত অংশের নাম হচ্ছে কি? ফুল। উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগের বা উপরের একটি পরিবর্তিত অংশের নাম হলো ফুল। এখন এই ফুলের মাধ্যমে প্রজনন সম্পন্ন হয়। কারণ ফুল এভাবেই সৃষ্টি হয়েছে যাতে ফুলে তোমার বিভিন্ন ধরনের মৌমাছি, পোকামাকড় আসবে, তারা পরাগায়ন সম্পন্ন করবে। এই জন্য ফুলকে আকৃষ্ট করে সৃষ্টি করা হয়েছে, সুন্দরভাবে সৃষ্টি করা হয়েছে। তো এখন ফুল বিষয়টা যখন আসে, তোমরা নিশ্চয়ই তোমাদের ক্লাসে এবং পাঠে মেইন বইয়ে পাঠ্যপুস্তকে তোমরা লক্ষ্য করেছো, একটি ফুল, একটি আদর্শ ফুলের 5টি অংশ থাকে। একটি আদর্শ ফুলের 5টি অংশ থাকে। প্রথম যে অংশটি সেটি হলো তোমার পুষ্পাক্ষ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ফুলের প্রথম যে অংশটি সেটির নাম হলো পুষ্পাক্ষ। তারপর যে অংশটি সেটির নাম হলো বৃত্তাংশ। তারপরে গর্ভদণ্ড, এরপরে পুংদণ্ড, এরপরে সর্বশেষ যে অংশটি পাপড়ি। এই হলো একটি ফুলের আদর্শ অংশের 5টি অংশ। তাহলে এই 5টি অংশই খুবই গুরুত্বপূর্ণ। একটি বিভিন্ন ফুলে হয়তো, সব ফুলে হয়তো 5টি অংশ থাকে না, কিন্তু তারপরেও সেখানে প্রজনন সম্পন্ন, সেটা সেই প্রক্রিয়া। কিন্তু সেই ফুলগুলোকে আমরা আদর্শ ফুল বলবো না, সেটাকে আদর্শ প্রজনন বলবো না। এই ক্ষেত্রে যে ফুলের 5টি অংশ বিরাজমান, সেই ক্ষেত্রে একটি তোমার আদর্শ প্রজনন সম্পন্ন হয়, এটাকে আদর্শ ফুলও বলা হয়। এবং এই ফুলের সবথেকে উল্লেখযোগ্য অংশ, যে প্রজননের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ, কিন্তু পাপড়ি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পাপড়ির মাধ্যমেই সাধারণত পোকামাকড়কে আকৃষ্ট করা হয়। আবার অপর অংশে পুষ্পাক্ষের কথা যদি বলি, পুষ্পাক্ষ তোমার ফুলের একটা একদম অগ্রভাগে নিচের যে অংশটি সেটিকে বলা হয় পুষ্পাক্ষ। বৃত্তাংশ, সেটি তোমার ফুলকে ধারণ করে রাখে। গর্ভদণ্ড, গর্ভদণ্ড একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পরাগায়ন সম্পন্ন হয় গর্ভদণ্ডে স্থানান্তরিত হয়। পুংদণ্ড, এখানে পরাগায়ন অবস্থান করে, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর পাপড়ি, পাপড়ি তোমার একটি গুরুত্ব, কারণ প্রথমেই বলেছি পাপড়ি তোমার ওই যে পরাগায়নের জন্য বিভিন্ন ধরনের পোকামাকড়, পাখি এদেরকে কি করে? আকৃষ্ট করে পাপড়ি। যদি ফুলের আমি একটা জাস্ট নমুনা দেখাই কোনটা কোন জায়গায় অবস্থিত। তাহলে শিক্ষার্থীরা, আমি জাস্ট তোমাদের স্যাম্পল হিসেবে একটি নমুনা দেখাচ্ছি। ফুলের এই অংশটির নাম হলো তোমার পুষ্পাক্ষ। ফুলের এই অংশটি, এটি তোমার, তোমরা ফুলের দিকে যদি লক্ষ্য করো, জবা ফুল বা যে কোনো একটি ফুলের দিকে লক্ষ্য করলে দেখবে যে ফুলের একদম নিচে সবুজ সবুজ একটি বেশ 4-5টি সবুজ ফুলকে একটি ঘেরাও করে, মানে ফুলকে একটি একটি দণ্ডে, ফুলকে একটি টবের ভিতরে, আমরা টবের আকারে বলতে পারি, টব যেমন মাটিতে ধারণ করে, একটি গাছকে ধারণ করে, তেমনি এই তোমার এই বৃত্তাংশগুলো ফুলটাকে কি করে? ধারণ করে রাখে, এখানে আটকে রাখে, ধরে রাখে। এই অংশটা হলো বৃত্তাংশ। এই অংশটা হলো গর্ভদণ্ড। নিচের যে অংশটা সেটাকে বলা হয় গর্ভদণ্ড, এটাকে বলা হয় পুংদণ্ড। আর ফুলের এই অংশটা হলো আকর্ষণীয় যে অংশটা, সেটাকে বলা হয় পাপড়ি। প্রিয় শিক্ষার্থীরা,
তাহলে লক্ষ্য করো, আমি তোমাদের একটি নমুনা দেখানোর চেষ্টা করেছি। তাহলে আমরা একটি আদর্শ ফুলের কয়টি অংশ জানলাম? 5টি অংশ। মানে পুষ্পাক্ষের নিচে অবস্থান করে বৃত্তাংশ, যে অংশটা ফুলকে ধারণ করে সেই অংশটাকে বলা হয় বৃত্তাংশ। একদম বৃত্তাংশ বরাবর, বৃত্তাংশের গোড়ায়, ফুলের গোড়ায় যে অংশটা আছে সেটাকে গর্ভদণ্ড বলা হয়। আর পুংদণ্ড বলা হয় উপরের দিকে যে উঠে গেছে যে অংশটা, যেখানে পরাগরেণু অবস্থান করে সেটাকে পুংদণ্ড বলা হয়। আর পাপড়ি হলো চারপাশের যে অংশটি, সেগুলোকে বলা হয় পাপড়ি। তাহলে এই হলো তোমাদের ফুলের অংশ। আমি মুছে দিলাম, আশা করি এটা বুঝতে পেরেছ। এখন এই পরাগায়ন সম্পন্নের জন্য, প্রজনন সম্পন্নের জন্য আমাদের নিষেক একটি শব্দ আছে, যেখানে পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ অথবা মিলনের মাধ্যমে যে প্রজনন সম্পন্ন হয় সেটাকে বলা হয় নিষেক। সেটা সম্পর্কে তোমরা ধারণা রাখবে। এরপরে যে বিষয়টি তোমাদের আলোচনা করব আমি, সেটি হলো পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। এই যে প্রজনন সম্পন্ন হবে, এটা কিভাবে সম্পন্ন হবে? পুং গ্যামেটোফাইট, প্রথমে পুং গ্যামেটোফাইটের উৎপাদন হয়। পুং গ্যামেটোফাইটের উৎপত্তি প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, খুবই ইম্পর্টেন্ট জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। তোমাদের আমি প্রশ্ন পেটে অ্যাসেম্বলি পরীক্ষার্থীর টেস্ট পেপারও দেখেছি যে এই বিষয়গুলো তোমাদের আসে। পুং গ্যামেটোফাইটের উৎপত্তি কিভাবে হয়, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি কিভাবে হয়, তা তোমরা এই বিষয়টি লক্ষ্য করো। তাহলে পুং গ্যামেটোফাইটের উৎপত্তির ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি তোমরা লক্ষ্য করবে, শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি একটা বৃত্তাকার একটি অংশ এঁকেছি, এটার নাম দিলাম পরাগরেণু। এটা হলো একটা পরাগরেণু। তাহলে পুং গ্যামেটোফাইটের ক্ষেত্রে প্রথম যে জিনিসটি দরকার সেটা হলো কি? পরাগরেণু। এবার এই পরাগরেণু কোথা থেকে এসেছে? পরাগরেণু এসেছে পরাগ মাতৃকোষ থেকে। পরাগ মাতৃকোষের মধ্যে তোমার প্রিয় শিক্ষার্থীরা যেটা লক্ষ্য করো, গুরুত্বপূর্ণ বিষয়, পরাগ মাতৃকোষটি কোথা থেকে এসেছে? পরাগরেণুটি কোথা থেকে এসেছে? এটি তোমার পরাগ মাতৃকোষের ভিতরে মিওসিস বিভাজন সম্পন্ন হয়। মিওসিস বিভাজনের ফলে আমরা জানি মিওসিস বিভাজন কাকে বলে। মিওসিস বিভাজন হলো যে বিভাজনের মাধ্যমে একটি মাতৃকোষ ভেঙে 4টি অপত্য কোষ সৃষ্টি করে। অর্থাৎ মাতৃকোষ থেকে ভেঙে 4টি, যদি মাতৃকোষ ডিপ্লয়েড সংখ্যক হয় তাহলে যে 4টি অপত্য কোষ সৃষ্টি হবে সেটা হবে n সংখ্যক মাতৃকোষ, অপত্য কোষ উৎপন্ন হবে। তাহলে সেই মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটি পরাগরেণু সৃষ্টি করে। সেই পরাগরেণুর ভিতরে এটা নিউক্লিয়াস, টুয়েন সংখ্যক নিউক্লিয়াস, এটাকে বলা হচ্ছে পরাগরেণু। এই অংশটাকে বলা হচ্ছে পরাগরেণু। এখন এই পুং গ্যামেটোফাইটের ফার্স্ট স্টেপ হলো এই পরাগরেণু। এখন পরাগরেণুর ভিতরে এই নিউক্লিয়াসটা টুয়েন সংখ্যক, মানে ডিপ্লয়েড অবস্থায় আছে। এটার একটা বিভাজন সম্পন্ন হবে। এটার বিভাজন সম্পন্ন হয়ে কি হবে? মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। এই নিউক্লিয়াসের বিভাজন হয় মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। মাইটোসিস প্রক্রিয়া যদি বিভাজিত হবে তাহলে এই দুটি নিউক্লিয়াসের কি করে? উৎপন্ন করে। মাইটোসিস প্রক্রিয়া দুটি নিউক্লিয়াসের উৎপন্ন করবে। এখন এই দুটি নিউক্লিয়াসের দুটি ভিন্ন ভিন্ন নাম আছে। একটা তোমার এটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস, আর এটিকে বলা হয় জনন নিউক্লিয়াস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লক্ষ্য করো, আমার প্রথমে পরাগরেণু অবস্থান করে পরাগরেণুতে একটি নিউক্লিয়াসের ডিপ্লয়েড সংখ্যক নিউক্লিয়াস আছে। সেই নিউক্লিয়াস থেকে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে, আমি লিখে দেই মাইটোসিস। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে আমরা একটি নতুন একটি আমরা কোষ পেয়েছি। সেখানে তোমার দুটি নিউক্লিয়াস উৎপন্ন হয়েছে। একটি নিউক্লিয়াস হলো নালিকা নিউক্লিয়াস বলা হচ্ছে এবং অপর নিউক্লিয়াসকে বলা হচ্ছে জনন নিউক্লিয়াস। এখন ফার্স্ট যে কাজ করবে এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো, নালিকা নিউক্লিয়াসটি আকারে একটু কি বড়। নালিকা নিউক্লিয়াসটি আকারে বড়। এই নালিকা নিউক্লিয়াসটি একদম বরাবর নিচে অবস্থান করবে। নিচে অবস্থান করে একটি নালিকা, এই যে
ছবিটি আঁকি। এটা হলো তোমার জনন নিউক্লিয়াস, আর এটা হলো নালিকা নিউক্লিয়াস। লক্ষ্য করো, নালিকা নিউক্লিয়াস যখন নিচে নেমে এসেছে সেখানে তোমার একটা নালিকার সৃষ্টি হয়েছে, নালীর ভিতরে নেমে গিয়েছে, সাথে সাথে জনন নিউক্লিয়াসটি সেই বরাবর নিচে নেমে এসেছে, তাহলে এখানে একটি নালিকার সৃষ্টি করেছে। এরপরে 3 নম্বর স্টেপ শেষ আমাদের। এরপর 4 নম্বর যে স্টেপ আছে, এখানে আমাদের ফাইনাল কার্যক্রম সম্পন্ন হবে। সেখানে তোমার এই জনন নিউক্লিয়াসটি, এই অংশটি, এই জনন নিউক্লিয়াসটি আবার মাইটোসিস প্রক্রিয়ায় দুই ভাগে বিভক্ত হবে। এই জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় দুই ভাগে বিভক্ত হয়। এখানে তোমার কোন গ্যামেটোফাইট সৃষ্টি করে, এটাই হলো কোন গ্যামেটোফাইট। এটাই হলো আমাদের কোন গ্যামেটোফাইট। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা প্রথমে কোন গ্যামেটোফাইটের ফার্স্ট স্টেপ হলো পরাগরেণু। তার আগে যে স্টেপ আছে সেটা হলো তোমার পরাগ মাতৃকোষ থেকে মিয়োসিস বিভাজনের মাধ্যমে চারটি সেল তোমার উৎপন্ন হয়। সেখান থেকে একটি হলো পরাগরেণু উৎপন্ন হয়। সেই পরাগরেণু নিউক্লিয়াস ডিপ্লয়েড সংখ্যক নিউক্লিয়াস বিদ্যমান থাকে, মানে 2n সংখ্যক। সেটি তোমার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে আবার দুটি নিউক্লিয়াস উৎপন্ন করে। একটি নালিকা নিউক্লিয়াস, বড় যে নিউক্লিয়াস সেটির নাম হলো নালিকা নিউক্লিয়াস, এবং ছোট যে নিউক্লিয়াস থাকে সেটির নাম হলো জনন নিউক্লিয়াস। এরপরে থার্ড স্টেপ হলো তোমার এই নালিকা নিউক্লিয়াসটি একটি নালীর সৃষ্টি করে, নিচে নেমে গিয়ে একটি নালীর সৃষ্টি করে। সেই নালীর মধ্যে জনন নিউক্লিয়াসটি ধীরে ধীরে নেমে আসে। এরপরে 4 নম্বর স্টেপ হলো এই নালিকা নিউক্লিয়াস নিচে অবস্থান করবে, আর এই জনন নিউক্লিয়াসটি আবার মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হবে। এই যে কোন গ্যামেটোফাইট উৎপন্ন হলো, কোন প্রক্রিয়া বিভাজিত হয়ে হলো, মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে কোন গ্যামেটোফাইটের উৎপন্ন হলো। এটাই হলো আমার কোন গ্যামেটোফাইটের উৎপত্তি। এখন এই প্রজনন সম্পন্ন করতে গেলে শুধু কোন গ্যামেটোফাইট না, স্ত্রী গ্যামেটোফাইটের মাধ্যমে একটি ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট উৎপন্ন করা সম্পন্ন হয়। তারপরে স্ত্রী গ্যামেট এবং কোন গ্যামেট মিলিত হয়ে জাইগোট বা প্রাণীর সৃষ্টি হবে। তা আমরা এখন তোমাদের সেটাও দেখাবো, কিভাবে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপন্ন হয় সেটাও আমরা দেখাবো। তোমরা আশা করি কোন গ্যামেটোফাইটের উৎপত্তিটি ভালোভাবে লক্ষ্য করেছো এবং বুঝতে পেরেছো। আমি এটা মুছে দিই। এখন তোমাদের যে বিষয়টি দেখানো হবে সেটি হলো স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, আমরা স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি এখন লক্ষ্য করব। খুব সুন্দর করে চিত্র আঁকতেছি না, তোমাদেরকে বোঝানোর জন্য, কারণ একটা চিত্র আঁকতে গেলে তোমার অনেক সময় ব্যয় করতে হয়, অনেক ধৈর্য নিয়ে আঁকতে হয়। তবে তোমাদের বোঝানোর জন্য লক্ষ্য করো, এই হলো আমার স্ত্রী গ্যামেটোফাইটের স্ত্রী রেণু, স্ত্রী মাতৃকোষ, স্ত্রী রেণু মাতৃকোষ। সেখান থেকে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই হলো কি স্ত্রী রেণু মাতৃকোষ, স্ত্রী রেণু মাতৃকোষ, স্ত্রী রেণু মাতৃকোষ। এখানে অনেকগুলো সেল বিদ্যমান। এর মধ্যে লক্ষ্য করো, এই যে একটা স্ত্রী রেণু আছে, এটি একটু আকারে একটু বড় আকারে একটি স্ত্রী রেণু বিদ্যমান, এবং এগুলো দেয়াল, এগুলোকে বলা হয় দেয়াল, দেয়ালের মধ্যে বিভিন্ন ধরনের সেল বিদ্যমান। তাহলে স্ত্রী রেণু মাতৃকোষটি আকারে একটু বড়। এই স্ত্রী রেণুটি ফার্স্ট আমাদের মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে।
এখানে যে বিভাজন সম্পন্ন হবে স্ত্রী রেণুটির যে বিভাজন সম্পন্ন হবে যেটা মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম, বলেছিলাম যে মিয়োসিস প্রক্রিয়াটা কি। মিয়োসিস প্রক্রিয়া হলো যে প্রক্রিয়ায় মাতৃ কোষ বিভাজিত হয়ে 4টি অপত্য কোষের সৃষ্টি করবে। বিভাজিত হয় 4টি, এবং যদি সে 2n সংখ্যক থাকে, যদি n সংখ্যক হয়ে যাবে মানে হ্রাস হবে, কমে যাবে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় মিয়োসিস বিভাজন প্রক্রিয়া। আর মাইটোসিস বিভাজন প্রক্রিয়া কি, যে প্রক্রিয়ায় মাতৃকোষের অনুরূপ আরেকটি কোষ সৃষ্টি হবে এবং ডিপ্লয়েড সংখ্যা মাতৃকোষে যদি 2n সংখ্যক হয়, অপত্য কোষেও তাদের কি 2n সংখ্যক যে ডিপ্লয়েড সংখ্যা থাকবে, 2n সংখ্যক হবে অপত্য কোষগুলো, সেটাকে বলা হচ্ছে মাইটোসিস বিভাজন। তো যাই হোক, এখানে আমার মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি রেণু উৎপন্ন করবে। সেই রেণুটি আমরা দেখাচ্ছি। এই প্রক্রিয়াটা মিয়োসিস প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। মিয়োসিস প্রক্রিয়া আমার এই বিভাজনটি কি সম্পন্ন হয়েছে। তাহলে কি কি কোনটা মিয়োসিস প্রক্রিয়া সম্পন্ন হলো? এই স্ত্রী রেণু, যে বৃহৎ যে স্ত্রী রেণুটি ছিল সেটি মিয়োসিস প্রক্রিয়া বিভাজিত হয় 4টি অপত্য কোষের সৃষ্টি করেছে। আমরা এগুলো মাঝখানে আবার দিয়ে দিই, 4টি অপত্য কোষের সৃষ্টি করেছে। এরপরের স্টেপ যেটা হবে, তোমরা লক্ষ্য করো এখানে যে এরপরের যে কার্যক্রম বিদ্যমান সেটি হলো বাকি তিনটা যে নিউক্লিয়াস থাকে সেগুলো ধ্বংস হয়ে যাবে, সেগুলো ধ্বংসপ্রাপ্ত হবে, শুধুমাত্র একটি বিরাজমান থাকবে, একটি নিউক্লিয়াস থাকবে, বিরাজমান থাকবে। তাহলে এটা হলো আমাদের 4 নম্বর স্টেপ। এরপর 5 নম্বর স্টেপ হলো এখানে আবার একটা বিভাজন সম্পন্ন হবে। এর আগে যে বিভাজনটি সম্পন্ন হয়েছে সেটি মিয়োসিস। এরপরে এখানে আবার এই নিউক্লিয়াসটির যেটি আমার টিকে রয়েছে, যে নিউক্লিয়াসটি টিকে রয়েছে সেটির একটি বিভাজন সম্পন্ন হবে। সেই বিভাজনটি সম্পন্ন হবে তোমার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন সম্পন্ন হবে। আমরা জানি যে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে মাতৃকোষের অনুরূপ অপর দুটি কোষ সৃষ্টি করে, সেটাকে বলা হয় মাইটোসিস প্রক্রিয়া বিভাজন। তো মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে আমার এই দুটি নিউক্লিয়াস উৎপন্ন হয়েছে। এখন পরপর কয়েকবার মাইটোসিস প্রক্রিয়া আবার বিভাজিত হবে। এই স্টেপটা যদি এটাকে আমরা প্রথম ধরি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটাকে যদি 4 নম্বর স্টেপ ধরি, এবার 5ম স্টেপে সেখানেও এই কোষটি আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। আমি লিখে দিই, এটা মাইটোসিস প্রক্রিয়া। মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়েছে, আবার মাইটোসিস প্রক্রিয়া এই নিউক্লিয়াসটিও আবার মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হবে। মাইটোসিস বিভাজিত হলে কি হবে? আবার দুটি অপত্য কোষ উৎপন্ন করবে। এটিও মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করবে। এখানেও মাইটোসিস, লিখে দিই মাইটোসিস। এটা হলো আমার 5ম স্টেপ। 5ম স্টেপের পরে 6ষ্ঠ 6 নম্বর যে স্টেপটি আছে সেখানেও আমার মাইটোসিস প্রক্রিয়া আবার বিভাজিত হবে। তাহলে এটাও যদি মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয় তাহলে আরো দুটি হবে, দিলাম দুটি। এটাও মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হবে, তাহলে আরো দুটি হবে। এটাও মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হবে, সরি নিচে নিচে দিই, বিভাজিত হবে দুটি হলো। আবার এটাও মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হবে। তাহলে আমার প্রত্যেকটা মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে বিভাজন সম্পন্ন হলো। এটা হলো 6ষ্ঠ স্টেপ। এখানেও মাইটোসিস। স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিটা একটু স্টেপ বেশি, ধাপ বেশি। তোমরা আশা করি বুঝতে মনে রাখতে পারবে, সহজ বিষয়, কঠিন কোনো কিছু নয়। এবার লক্ষ্য করো, এবার 7ম যে স্টেপটা আসবে, 7ম স্টেপে যে ফাংশনটি ঘটবে, যে কাজটি ঘটবে, এখানে 4টি
চারটি তোমার নিউক্লিয়াস বিদ্যমান, চারটি নিউক্লিয়াস তোমার। এখন এর মধ্যে থেকে তিনটি চলে যাবে একদম শেষ মাথায় চলে যাবে, আর একটি মাঝখান বরাবর এসে পড়বে। এখান থেকেও তিনটি শেষ মাথায় চলে যাবে, একটি মাঝখান বরাবর এসে পড়বে। এই তিনটি নিউক্লিয়াস এখানে চলে গেল, আর একটি মাঝখান বরাবর এসে গেল। এখান থেকে একটি মাঝখান বরাবর এসে যাবে, এখানে একটি মাঝখান বরাবর এসে গেল। এখন এখানে কিছু জিনিস আছে। এখন এইখানে মাঝখান বরাবর এসে যাওয়ার পরে এই উপরের যে তিনটি কোষ তোমরা লক্ষ্য করছো, উপরের যে তিনটি কোষ লক্ষ্য করতেছো, এটাকে বলা হয় তোমার প্রতিপাদক কোষ। প্রতিপাদক কোষ, এটাকে বলা হয় প্রতিপাদক কোষ। আর নিচের যে অংশটি লক্ষ্য করতেছো, এই যে বৃহৎ একটি কোষ, এখানে একটা বৃহৎ একটি কোষ উৎপন্ন হয়। এই বৃহৎ কোষটির নাম হলো তোমার ডিম্বাণু। এই বৃহৎ কোষটিকে বলা হয় ডিম্বাণু। আমরা কাছাকাছি পর্যায়ে এসে গিয়েছি। আমরা ওই যে আমাদের টার্গেটই ছিল ডিম্বাণু উৎপাদন বা স্ত্রী গেমেটোফাইট উৎপাদন, তাহলে এই যে ডিম্বাণু উৎপন্ন হয়ে গিয়েছে। আর ডিম্বাণুর পাশে যে কোষগুলো আছে সেগুলোকে বলা হয় সহকারী। সহকারী কোষ কি সহকারী করে? ডিম্বাণু উৎপন্ন, ডিম্বাণুকে বৃহৎ হতে, ডিম্বাণুকে ফার্টিলাইজ হতে মানে উর্বর করতে এই পার্শ্ববর্তী কোষগুলো কি করে? সাহায্য করে। আর এদেরকে বলা হয় গৌণ কেন্দ্রিকা। এদেরকে বলা হয় গৌণ কেন্দ্রিকা। এখন আমি তোমাদের বইয়ে এটা খুঁজে পাইনি, আমি অনলাইনে গুগলে সার্চ করে প্রতিপাদক কোষের এটার কাজ কি আছে, প্রতিপাদক কোষটা কি, এটার কাজ কি। তাহলে প্রতিপাদক তোমাকে যদি জিজ্ঞেস করে যে প্রতিপাদক কোষটা কি, তাহলে কি বলবে? বলবে যে কোন সেলের অপর প্রান্তে তিনটি কোষের সমন্বয়ে যে কোষের সৃষ্টি হয় সেটাকে বলা হয় প্রতিপাদক কোষ। প্রতিপাদক কোষের আসলে আমরা গুগলে সার্চ করে যেটা দেখেছি সেটা খুব একটা ফাংশন বা খুব একটা কাজ তাদের নেই। তাহলে কাজটা কি? আংশিক যে কাজটা পাওয়া গিয়েছে সেই কাজটা হলো তোমার পুষ্টি উৎপাদনে, এই ডিম্বাণুকে এবং এই সেলটাকে পুষ্টি উৎপাদনে সাহায্য করার কাজ হলো কি? প্রতিপাদক কোষের কাজ। তাহলে শিক্ষার্থীরা আমি আবার একটু রিভিশনে আসতেছি। প্রথম এই একটি স্ত্রী রেণু মাতৃকোষ বিদ্যমান, সেটির মধ্যে একটি বৃহৎ আকারের রেণু কোষ বিদ্যমান। সেই কোষটি 12 সংখ্যক, সেটি বিভাজিত হয়ে তোমার মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজন সম্পন্ন হয়। বিভাজন সম্পন্ন হয়ে 4টি নিউক্লিয়াসের উৎপন্ন করে এক সংখ্যক আকারে। সেখান থেকে পরবর্তীতে 3টি নিউক্লিয়াস ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, অপর একটি নিউক্লিয়াস থেকে যায়। সেটির আবার বিভাজন সম্পন্ন হয়, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন সম্পন্ন হয়। বিভাজন সম্পন্ন হয় 2টি অপত্য কোষের সৃষ্টি করে। সেই 2টি অপত্য কোষের আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন সম্পন্ন হয়, আরো 2টি মোট 4টি অপত্য কোষ সৃষ্টি করে। এরপর সেই 4টি কোষের আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, 2টি করে মোট 8টি অপত্য কোষের সৃষ্টি করে। এরপর 8টি অপত্য কোষ যখন আমরা পাই, সেই অপত্য কোষগুলো তোমার এখান থেকে একটি অপত্য কোষ মাঝখান বরাবর চলে আসে, এখান থেকে একটি অপত্য কোষ মাঝখান বরাবর চলে এসে গৌণ কেন্দ্রিকা সৃষ্টি করে। গৌণ কেন্দ্রিকা সৃষ্টি করে। এরপরে গৌণ কেন্দ্রিকার পরে আমি ক্লাস শিডিউল 10 থেকে অনেক অবাক হয়ে গেছি। আসলে এত একটি পার্ট আলোচনা করতে গেলে অনেক বিষয় থাকে, এত অল্প সময় আলোচনা করা অনেক কঠিন। এখন এই সর্বশেষ মাথায় 3টি কোষ যুক্ত হয়, আর এখানে সর্বশেষ মাথায় 3টি কোষ যুক্ত হয়। উপরে 3টি কোষের নাম হলো প্রতিপাদক কোষ। এটাকে বলা হয় প্রতিপাদক কোষ। প্রতিপাদক কোষের কাজ কি? পুষ্টি উৎপাদন করতে সাহায্য করে। আর নিচে যে 3টি কোষ থাকে এর মধ্যে একটা বৃহৎ কোষ থাকে, সেটির নাম হলো ডিম্বাণু। আর চারপাশে যেটি থাকে একটা করে চারপাশে থাকে, তাকে বলা হয় সহকারী কোষ। এই ডিম্বাণুর মাধ্যমে স্ত্রী গেমেটোফাইট উৎপাদন সম্পন্ন হয়। তাহলে এখানে প্রজননটা কি? এখন কোন গেমেটোফাইট, আমরা যে কোন গেমেটোফাইট পেয়েছিলাম, সেই কোন গেমেটোফাইট কোন এবং স্ত্রী গেমেটোফাইট যেটা পেলাম, সেটার মিলনের মাধ্যমে উৎপন্ন হবে আমাদের প্রাণের সৃষ্টি হবে। সেই ফার্স্ট নাম হলো জাইগোট, সৃষ্টি হবে জাইগোট। এখন এই কোন গেমেটোফাইট এবং স্ত্রী গেমেটোফাইট মিলন, এই মিলনের প্রক্রিয়াটাকে বলা হয় নিষেক। আমরা এর আগে বলেছিলাম। তাহলে আমরা এই পাঠ আলোচনা করতে গিয়ে আমরা ফুল কি জিনিস জানলাম, ফুলের কয়টি অংশ থেকে জানলাম, অর্থাৎ ফুলের 5টি অংশ জানলাম। ফুলের অংশগুলো
কোনটা কোথায় অবস্থান করে সেটি দেখলাম। এরপরে প্রজনন সম্পন্ন হওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো কোন গ্যামেটোফাইটের উৎপত্তি, আমরা সেটা এর আগের পাঠে আলোচনা করেছি, মুছে দিয়েছি। সেটার মধ্যে আমরা কিভাবে কোন গ্যামেটোফাইট উৎপন্ন হয় বা একটি ভাবে কোন গ্যামেটোফাইট উৎপন্ন সম্পন্ন হয় এরপর সেটা আমরা দেখিয়েছি। এরপর হলো স্ত্রী গ্যামেটোফাইট। স্ত্রী গ্যামেটোফাইটের উৎপাদন আমাদের 7টি ধাপে সম্পন্ন হয়েছে। ষষ্ঠ এটা হলো সপ্তম ধাপ। 7টি ধাপে সম্পন্ন হয়েছে। কিভাবে সম্পন্ন হয়েছে আমরা সেটা দেখিয়েছি। মিয়োসিসের পর মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয় সম্পন্ন হয়। তারপরে যে সর্বশেষ যেটা হলো গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট বিভাজনের মাধ্যমে নিষেক প্রক্রিয়া নাইট্রোজেন উৎপাদন হয়। এভাবে আমাদের কি প্রজনন সম্পন্ন হয়। তো এই পাঠের মাত্র সামান্য কিছু তোমাদের সামনে আলোচনা করেছি। আবার যদি পরবর্তী কোনো ক্লাস পাই বা অন্য কোনো তোমাদের টিচার যদি ক্লাস পান তাহলে তোমাদের বাকি অংশটুকু আলোচনা করবে। তোমরা আশা করি খুব মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা এই অধ্যায়টি ঘাটলে লক্ষ্য করবে যে এই বিষয়গুলোর উপরে তোমাদের কি করা হচ্ছে, আলোচনা বারবার পরীক্ষা আসছে, বারবার স্পেসিফিক আলোচনা করা হচ্ছে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 21 সালের পরীক্ষার্থী, তোমাদের পূর্ণাঙ্গ বইয়ের উপর আলোচনা হবে না, মাত্র 4টি অধ্যায়ের উপরে তোমাদের পরীক্ষা হবে। সেই 4টি অধ্যায়ের একটি অধ্যায় হলো জীবের প্রজনন। আমি যতটুকু পারি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তোমরা পাঠে মনোযোগী হবে এবং এই বিদ্যমান পরিস্থিতিতে সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইবে এবং নিজেরা ভালো থাকবে, পরিবারের সদস্যদেরকে ভালো রাখার চেষ্টা করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।